আজ চললাম ন্যাশনাল চিলড্রেন সায়েন্স কংগ্রেস 2022-এ যোগ দিতে বর্ধমান। এখন আমরা কাটোয়া স্টেশনে 8:45-এ ট্রেনটা ছাড়বে। বর্ধমান পৌঁছে যাব বেলা 10টা নাগাদ, 10:10-15 নাগাদ। 11টা থেকে আমাদের সেমিনার শুরু হবে। এই ট্রেনটাতে আমরা চললাম। তো আমাদের এখনও একজন আসতে বাকি আছে, তো আমরা উঠে পড়েছি ট্রেনে। উপরে ভেতরে শিবম দাঁড়িয়ে বসে আছে, ঠিক আছে। এখন টোটোতে চললাম NCSC ন্যাশনাল চিলড্রেন এতে চলে এসছি আমরা। এখন নামবো। মহেশ ভাড়ার জমি দিও না, আমাকে দিতে দাও, কারণটা হচ্ছে স্কুলের খরচ আছে। শোনো না, স্কুলের খরচ আছে, দিতে হবে আমাকে। বেশ, কত ভাড়া গো? 50 টাকা। মহেশ বাবু, আমরা সবাই চলে এসেছি। বেশ, 50 টাকা ভাড়া। বেশ, ক্যামেরাটা তুমি একটু ঘুরিয়ে ধরো, আমাকে চলো খানিক। বরণ করে নিচ্ছি আমরা শ্রী সৈকত হাজরা, ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার, পূর্ব বর্ধমান। শ্রী সৈকত হাজরা, ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার, পূর্ব বর্ধমান। অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ ফিশারিজ ডক্টর তাপস পারিয়া। বরণ করে নিচ্ছি ডক্টর তাপস পারিয়া। জেলা শিশু বিজ্ঞান কংগ্রেসের অনুষ্ঠানের শুভ সূচনা করতে চলেছেন। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतंगमय। ন্যাশনাল চিলড্রেন সায়েন্স কংগ্রেস 2022-23 এই অনুষ্ঠানের যে আমাদের ফোকাস থিম রয়েছে, অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং ইকোসিস্টেম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং, এর অন্তর্গত ফস্টারিং হেলথ নিউট্রিশন অ্যান্ড ওয়েলবিং সাবথিমের ওপর আমরা আমাদের প্রকল্পটি তৈরি করেছি। আমাদের প্রকল্পটির টাইটেল হচ্ছে রিলেশন বিটুইন ফডার অ্যান্ড মিল্ক বিল্ডিং। এই প্রকল্পটি তৈরি করতে আমাদের সহায়তা কাজ করেছে আমাদের শিক্ষক শ্রী অনিন্দ্য চ্যাটার্জি মহাশয়। প্রথমেই বলি, আমরা এই প্রযুক্তি কেন নির্বাচন করেছি। আমরা যখন ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স দেখবো, আমরা দেখবো ভারতবর্ষের তুলনায় অন্য সকল দেশের দুধ উৎপাদন অনেকটা পরিমাণে কম। আমাদের দেশ সবচেয়ে এগিয়ে দুধ উৎপাদনে। আবার তৎক্ষণাৎ যখন আমরা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্স দেখবো, তখন দেখতে পাবো পশ্চিমবঙ্গের তুলনায় অন্য সকল রাজ্য যেমন সাপ্লিমেন্ট পাওয়া যায়। অ্যাজোলা চাষ, অ্যাজোলার মধ্যে অ্যানাফিনা বলে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে, চাষ করতে সাহায্য করে। ফলস্বরূপ অ্যাজোলা চাষ করলে মানে গরু প্রোটিন উপযুক্ত পর্যাপ্ত পরিমাণে প্রোটিন পেতে পারে এবং নাইট্রোজেন কন্টেন্টও বেশি হবে এই অ্যাজোলা চাষ করলে। নমস্কার। সমস্যার সম্মুখীন মানে আমরা যে বিভিন্ন ক্ষেত্রে এই যে গোপালকদের অজ্ঞতার পরিচয় আমরা পেয়েছি। যেমন ধরুন, গোপালকরা কীটনাশক, তারপরে পেস্টিসাইড এগুলো জমিতে ব্যবহার করছে, ফলে তাদের গরুরা প্রায়শই অসুস্থ হয়ে পড়ছে। প্রত্যেকটা ব্লকে একজন অ্যানিম্যাল হাজবেন্ডারি আধিকারিকরা রয়েছে, তাদের সঙ্গে কথা বলছে না বা ভেটেরিনারি ডাক্তারদের সঙ্গে নিয়মমাফিক কথা বলছে না। আর তারা কি করছে, তারা যে গতানুগতিক যে পদ্ধতি, তার বাইরে বেরিয়ে এসে কোনো কিছু অনুসন্ধান করার চেষ্টা করছে না। এইসব হচ্ছে আমরা ছাত্রদের সাথে সরাসরি আমরা সরাসরি
হ্যাঁ, প্রশ্ন করেছি। যেমন বলেছিলাম যে তাদের অনলাইন ক্লাস করতে গিয়ে সমস্যা হচ্ছে। হ্যাঁ, আমরা কাটা পাঁচটা বিদ্যালয় থেকে। আমার নাম সৈকত শাহ, সাইটিং ন্যাশনাল লাইফ সায়েন্স কংগ্রেস প্রকল্প থেকে। আজ আমাদের প্রকল্প হলো টিচিং গাইডেন ইন ব্যাডল্যান্ডস অফ কাটা ন্যাশনাল এবং সাথে হলো টিচিং গাইডেন ফর মেডিকেল পারপাস। এবং এই প্রকল্পটি তৈরি করতে আমাকে সাহায্য করেছেন আমার সহপাঠী শুভম রায় এবং গাইডেন্স হিসেবে বিশেষভাবে সাহায্য করেছেন সুলভ সরকার মহাশয়। প্রকল্পটিতে আমাদের যে উদ্দেশ্যগুলি হলো সেগুলো হলো বিদ্যালয়ের অনুকূল জমিতে বিজ্ঞানসম্মত ও পরিবেশ বান্ধব উপায়ে চাষ করে সেগুলিকে মিড ডে মিলে সরবরাহ করা এবং মিড ডে মিলে উৎপাদিত সামগ্রী যেগুলি আমরা উৎপাদন করতে পারছি এবং সরকারের যে বরাদ্দ অর্থ সেটিকে যুক্ত করে ছাত্রদের অধিক পুষ্টিকর খাদ্য আমাদের সরবরাহ করায় আমাদের উদ্যোগ। এবং আমরা যে কর্মপদ্ধতিগুলো অবলম্বন করেছি সেগুলো হলো প্রথমেই আমাদের শিক্ষক মহাশয় আমাদেরকে সেই ক্ষেত্রটি নিয়ে যান, আমাদের কৃষিকার্ডে নিয়ে যান এবং তখন সেখানে বেগুন চাষের সময় সেখানে বেগুন চাষ করছে। কিছুদিন আগে অতিরিক্ত বৃষ্টিপাতের জন্য বহু গাছ মারা যায় এবং বেগুনে পোকা লাগে, বেগুন পচে যায়। তারপরের দিনে আমরা সেই পোকা বেগুনগুলো আলাদা করি, গাছগুলিকে আলাদা করি এবং কিছু পরিমাণে জমি খনন করি, জমিতে সার প্রয়োগ করি, কীটনাশক প্রয়োগ করি। কীটনাশক আমরা প্রধানত ব্যবহার করছি নিয়মিতে, যেটা আমরা নিজেরাই আমাদের বিদ্যালয়ের ল্যাবরেটরিতে উৎপাদন করি। এবং যে সারকে আমরা ব্যবহার করছি জৈব সার এবং সার্বিক ফার্মিং কম্পোস্ট সময় সাপেক্ষ ব্যাপার হয়, আমরা আমাদের সিনিয়র দাদাদের তৈরি ফার্মিং কম্পোস্টই ব্যবহার করছি। এবং আমরা যে জৈব সার ব্যবহার করেছি সেটি মিড ডে মিলে যেসব ফেলে দেওয়া খাবার এবং সবজি খোসা সেগুলো গুছিয়ে আমরা আমাদের জৈব সার তৈরি করছি। তারপর আমরা যে জল যে আমরা সরবরাহ ব্যবহার করছি সেগুলো হচ্ছে বৃষ্টির সংরক্ষিত জল। এখন নির্মল বিদ্যালয়ের পক্ষ থেকে যে জল প্রকল্পটি চলছে সেগুলো এই আলোর মধ্যে পড়ে। এরপর আমরা যে সকল ফসলগুলি আমরা উৎপাদন করতে পেরেছি সেগুলিকে তুলি এবং মিড ডে মিলে সরবরাহ করি। তো মিড ডে মিলে দেখা যায় যে ওই বেগুনগুলো যেগুলো আমরা উৎপাদন করেছিলাম এগুলো তুলেছি সেগুলো মিড ডে মিলে সরবরাহ করা দেখা যায় কিছু পরিমাণে গালা গাছগুলো কথার জন্য বাদ যায়। এবং তারপরে আমাদের শিক্ষক মহাশয় আমাদেরকে দেখান আগে যে সকল ফসলগুলি উৎপাদিত হয়েছে শীতকালে যেমন আলু ফুলকপি সেগুলি আমাকে একটি ভিডিওর মাধ্যমে এবং চিত্রের মাধ্যমে উপস্থাপন করে। এরপর আমরা আসি আমাদের প্রস্তুতি। আমরা কাজটি শুরু করেছি 6 সেপ্টেম্বর থেকে 2022 এবং 20 সেপ্টেম্বর কাজটি আমরা শেষ করেছি। এখানে প্রথমে আমাদের দেওয়া আছে আলু ফুলকপি বাঁধাকপি শাক যেসব আমরা সেগুলো চাষ করছি সেগুলো প্রত্যেকটাই আমরা আমাদের স্কুলের দোয়া পানি দিয়ে চাষ করছি। আলু বীজতে আমরা গ্যানোলা ডায়মন্ড বীজ ব্যবহার করেছি। আলু বীজ 1 থেকে 2020 পর্যন্ত আলু বীজ ব্যবহার হয়েছে প্রতি লিটারে এবং প্রতি লিটার মধ্যে 300 থেকে 500 গ্রাম পর্যন্ত বেগুনের বীজ ব্যবহার হচ্ছে। এবং জলকে আমরা আগে বলেছি আমরা আমাদের বিদ্যালয়ে যেসব সংগ্রহ করে রাখার জন্য বিদ্যালয় থেকে ব্যবহার করছি। এবং মাসিক উৎপাদনের সঙ্গে আমাদের বার ডায়াগ্রামের মাধ্যমে উৎপাদনের পরিমাণ দেখা হচ্ছে। এখানে উৎপাদনের পরিমাণটা 1 জানুয়ারি 2021 থেকে 20 সেপ্টেম্বর 2022 পর্যন্ত দেখা হচ্ছে। এই যে আগের তথ্যগুলি সেগুলি আমরা বিদ্যালয় থেকে সংগ্রহ করছি যে সকল খাতার মধ্যে কোন তথ্য লিখে রাখা হয়েছিল যে কখন কি উৎপাদন হয়েছে সেগুলি আমরা সংগ্রহ করি এবং বার ডায়াগ্রামের মাধ্যমে আমরা আমাদের আপনাদের সামনে আলোচনা করি। এখানে সর্বপ্রথম দেখতে হবে যে শীতকালের সময়গুলিতে আমরা প্রচুর পরিমাণে উৎপাদন করতে পেরেছি। শীতকালে 450 কেজি আলু এবং এই বছরে 550 কেজি পর্যন্ত আলু আমরা উৎপাদন করতে পেরেছি। এবং বর্তমানে আমরা বেগুন চাষ করছি এবং বেগুনের উৎপাদনের ব্যাপক কিন্তু বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেছে। আমাদের আর্থিক সমস্যা যে মাছগুলি আমরা প্রচুর পরিমাণে উৎপাদন করতে পেরেছি সেই যে মাছগুলিতে আমরা উৎপাদিত ফসল অর্থাৎ শাক সবজির সঙ্গে আমরা সয়াবিন ডিম মাংস প্রতিদিন যুক্ত করে ছাত্রদের অধিক পুষ্টিকর খাদ্য সরবরাহ করি। সেই খাদ্যগুলির তালিকা আমরা এখানে ভারতের যে সরকার হিসেবে আমরা এখানে আমাদের বার ডায়াগ্রাম মাধ্যমে উপস্থাপন করেছি। এরপর আমরা জানি আমাদের সিদ্ধান্তে বিদ্যালয়ে অনুকূল জমিতে শাকসবজি চাষ করে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে এবং তার সঙ্গে বারবার নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যেমন প্রতিকারের যে আক্রমণের জন্য বারবার আমাদের বিরুদ্ধে তারপরে সার প্রয়োগ করতে হয়েছে বিদ্যুৎ প্রয়োগ করে আমরা দেখেছি এই কাজ করি। তারপর এখানে আমাদের এখানে ফার্মিং কম্পোস্ট যেটা আমরা বললাম সেটা সময় সাপেক্ষ হওয়ায় আমরা সিনিয়র দাদাদের তৈরি ফার্মিং কম্পোস্ট প্রাথমিক ব্যবহার করেছি। মিডিলে ছাত্রদের ফেলে দেওয়া যে খাবার সেটি আমরা ব্যবহার করে জৈব সার উৎপাদন করছি এবং সেই জৈব সার ব্যবহার করার সমস্ত বিষয় নিয়ে এই পরিবেশ বান্ধব হয়ে উঠছে। তারপর আমাদের যে অঞ্চলটিতে আমরা থাকি এবং যেখানে আমরা কৃষিকার্যে পরিচালনা করি সেই অঞ্চলে পরিমাণে আক্রমণ করছি না, তাই কৃষিকার্যে আমরা জাল দিয়ে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বৃষ্টির জল ওয়াটার ট্যাঙ্কে আমরা সংগ্রহ করে সেই জল আমরা অপচয় রোধ করা সম্ভব হয়েছে এবং আমাদের যে সকল ভবিষ্যৎ পরিকল্পনাগুলি দিয়েছি এই কৃষিকার্যে পড়াশোনার সময় বিদ্যালয় বন্ধ ছিল সেই সময় ছাত্রদেরকে সমস্ত খাদ্য সামগ্রী সরবরাহ করা হয়। সেই খাদ্য সামগ্রীর সঙ্গে আমাদের বিভিন্ন উৎপাদিত ফসলগুলো তার সঙ্গে দেওয়া হচ্ছে এবং উৎপাদিত ফসল দেওয়ার পরেও আমাদের পরিমাণে ফসল উৎপাদন যেগুলো আমরা করেছিলাম সেগুলো বেড়ে যায়। সেগুলো কাটা প্রতিবন্ধী বিমানবন্দর প্রতিবন্ধী যে সকল বিদ্যালয় আছে সেখানে 200 ছাত্রদের সরবরাহ করা হয় এবং ভবিষ্যতেও এইভাবে সরবরাহ করার পরিকল্পনা রয়েছে। বিভিন্ন
টেকনোলজিতে বিজ্ঞান সম্মত উপায়ে চাষ করে সারা বছরই বিদ্যালয়ে আমাদের কত সরবরাহ করার আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে। যেমন বাজার থেকে আমাদের জৈব কীটনাশক প্রয়োগ করার সকল জিনিসগুলি আছে, মানে রাসায়নিকভাবে সেগুলি যেন আমাদের না ব্যবহার করতে হয়। এরপর আমরা জৈব সার ব্যবহার করছি, মাটি কম্পোস্ট ব্যবহার করছি ইত্যাদি ব্যবহার করে আমরা ইউরিয়া, এলপিজি জাতীয় সমস্ত রাসায়নিক সার ব্যবহার একবারে শুনে নামিয়েছি এবং ভবিষ্যতে এই সকল সার ব্যবহার না করার ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে। এবং নিমের যে আমরা নিম চাষ, যে নিম তেল আমরা ব্যবহার করেছি, সেই নিম তেল প্রয়োগ করে কীটনাশকের উপদ্রব অনেক বন্ধ হয়েছে, অনেক পরিমাণে কমে গেছে এবং এটি আরও বড় আকারে ভবিষ্যতে ব্যবহার করা আমাদের পরিকল্পনা রয়েছে। এবং আমরা যে প্রকল্পটি তৈরি করেছি, প্রজেক্ট তৈরি করেছি, এটা আমাদের দুনিয়ার ভাইদের, বিদ্যালয়ের দুনিয়ার ভাইদের দেখিয়ে এই আমাদের কিচেন গার্ডেনে আসার জন্য আরও উৎসাহিত করার আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে। এইভাবে কিচেন গার্ডেন যেন আমাদের বিদ্যালয়ের ছাত্ররা তাদের বাড়ির ছাদে বা অন্য ছাত্ররা যাতে তাদের বাড়ির ছাদে এগুলিকে বানাতে পারে, সেই কারণে আমরা এই প্রকল্পটি স্থাপন করছি। নমস্কার। তোমার কাজটার পেছনে ব্যাকগ্রাউন্ড কি ছিল? আমার কিচেন গার্ডেন, এটা আমরা হোস্টেলের মধ্যে করেছি, হোস্টেল মিটে। তো এখান থেকে যে সকল উৎপাদিত ফসল সেগুলো আমরা ছাত্রদেরকে মিড ডে মিল সরবরাহ করে আরও অধিক পুষ্টিকর খাদ্য দিতে, আরও অধিক যেন পুষ্টিকর খাদ্য পায়, যে সরকারি বড় দল আছে তার থেকে স্টেপ নিয়েছিলে কাজ করার জন্য? স্টেপ নিয়েছিলাম। হ্যাঁ, প্রথমে হচ্ছে আমরা যখন ছোটো ছিলাম, যখন এই প্রকল্পটি অনেকদিন আগে থেকে শুরু হয়েছে, তখন আমি গ্রামে ছিলেন, তাই আমার এই বিষয়গুলি থেকে একটু আগ্রহ আছে। আমি শিক্ষক মহাশয়ের পরামর্শ নিই, তারপর আমরা এইখানে যুক্ত হয়েছি। তারপর বর্তমানে এই যে 6 মধ্যে কাজ শুরু করেছি, তারা এই প্রকল্প শুরু হয়েছে। এবার এই স্টেপ বলতে আমরা প্রথমে আমাদের শিক্ষক মহাশয় এই বিভিন্ন যেসব স্টেপগুলি বললাম পরামর্শ দিচ্ছে, সেই স্টেপগুলি আমরা অবলম্বন করেছি। কিন্তু এর আগে যেগুলো স্টেপগুলি হয়েছিল তখন আমরা সেভাবে ছিলাম, এবং এই স্টেপগুলি আমরা অবলম্বন করেছি। যেমন প্রথমে আমাদের শিক্ষক মহাশয়কে মিলে যায়, তার আমরা ফর্ম করি, এই সকল স্টেপগুলি সমস্ত আমরা অবলম্বন করি। তুমি ভার্মি কম্পোস্ট ইউজ করেছো বলছো, আমাদের স্কুলে কি ভার্মি কম্পোস্ট নিতে আছে? হ্যাঁ, ভার্মি কম্পোস্ট তৈরি করে। তৈরি করো কি দিয়ে তৈরি করো? কম্পোজিশন ভার্মি কম্পোস্ট বলতে আমরা একটু ভিজে টাইপের মাটি, যে ভিজে ধরনের মাটিটা নিয়েছি এবং তার মধ্যে চলছিল এইগুলিকে যুক্ত করেছি এবং যে খড় এগুলো যোগ করেছি এবং সেটি এসে দেওয়ার ফলে দীর্ঘদিন কিছুদিন যাওয়ার ফলে ওইগুলো পচে গিয়ে মাটিটা খুব সাদা একটু মাটিতে পরিণত হয়, কালো রঙের হয় এবং এটা প্রয়োগ করলে হ্যাঁ কালেকশন করতে করতে ভার্মি কম্পোস্ট থেকে মেনটেন করার জন্য। হ্যাঁ, কালেকশন হচ্ছে আমাদের বিদ্যালয়ের পাশে পুকুর রয়েছে, যেটি মুজে গেছে, নষ্ট হয়ে গেছে। তো ওখান থেকে সব 5 মিটার মাটি সাইডে ভালো মাটি রয়েছে, ওই মাটিগুলো আমরা ভার্মি কম্পোস্ট উপযোগী মনে করেছি এবং সেখান থেকে যে পাঁকের মধ্যে বা পাঁকের পথে অনেক কিছু পাওয়া যায়, কিছুগুলো তুলে নিয়ে আমরা জৈব বর্জ্য পদার্থ অর্গানিক ওয়েস্ট এগুলো তো লাগবে ওখানে। হ্যাঁ, অর্গানিক ওয়েস্ট আমরা নিয়েছি। অর্গানিক ওয়েস্ট যেমন আমরা সিঙ্গারে ফেলে দেওয়া হয়েছে সাবসিডি দিতাম, তারপরে হচ্ছে আমাদের এই সিঙ্গারে ভাত এগুলো আমরা ফেলে দেওয়া হয়েছে, সেগুলো আমরা ব্যবহার করছি। ইনস্ট্রুমেন্ট কি কি ইউজ করেছি? ইনস্ট্রুমেন্ট বলতে আমরা ব্যবহার করছি, যেমন একটা টুল ব্যবহার করেছি অনেক সময় গাছ মাছ কাটার জন্য, তারপর আমরা কোদাল ব্যবহার করেছি, তারপরে আমরা স্প্রে করার জন্য যে স্প্রে বক্স পাওয়া যায় এখানে যেতে কখনো হয়েছে, এই স্প্রে বক্সটা ব্যবহার করে আমরা নিমের নিচে আসি, মানে নিমের তেলটা আমরা প্রয়োগ করেছি। পুরো কাজটা করতে কতদিন সময় লেগেছে? আমাদের 6 সেপ্টেম্বর থেকে আমরা শুরু করেছি, কিন্তু এই যে সেখানে প্রকল্পটি সম্পূর্ণ স্কুলের উদ্যোগে অনেক আগে থেকে আমাদের বিদ্যালয় চলছে। তোমরা কতদিন কাজ করো? আমরা 6 সেপ্টেম্বর থেকে 10 সেপ্টেম্বর এই চলছে। আর গ্রামে গ্রামে তো ঘুরেছো, তাহলে চাষিদেরকে বোঝাতে পেরেছো? না, আমরা যাইনি গ্রামে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের মিড ডে মিল সরবরাহ করে বাজার থেকে যেন আমাদের এই কীটনাশক প্রয়োগ করার আশায় তোমরা কাজটা করেছো। আর ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে এই যে বিমানত গাছের পরিবর্তন ওরকমভাবে সরবরাহ করা হয়। না, আমরা নিজেরাই ল্যাবরেটরি তৈরি করছি। নিজেরা তৈরি করছি সেই নারকেল তেল, ওই নারকেল তেলটা আমরা প্রথমে আমরা ল্যাবরেটরি নিজেরাই তৈরি করেছি। সেই নারকেল তেলের সঙ্গে নিমের পাতা, হ্যাঁ নিমের পাতা কুচি, নিমের ফল প্রভৃতি মিশিয়ে আমরা ফুটিয়েছি জিনিসটাকে ল্যাবরেটরির মধ্যে, ওভেনের মধ্যে আমরা ফুটিয়েছি এবং তারপরে কালো নির্যাস পেয়েছি, যেটি আমরা ব্যবহার করছি জলের সঙ্গে মিশিয়ে। সেখানে চিত্রের মধ্যে আমরা দেখেছি যে আমরা তুলে ব্যবহার করছি, বড় কাতারের মধ্যে বড় করে দেওয়া। তোমরা কি দেখেছো নিম তেলে রেখে? হ্যাঁ স্যার, দেখেছি নিম তেলটা প্রয়োগ করার মানে কিছু পরে আমরা দেখেছি যে ওই পোকার যে জায়গাগুলো ছিল সেখান থেকে পোকার বেগুনে মানে ভেতর থেকে পোকার পরিমাণ কম বেরোচ্ছে, এই সকল কিছু আমরা দেখেছি। পুরো কাজটা করার সময় কোয়েশ্চেনারি তুমি ফলো করেছো? তোমরা কি কি কোয়েশ্চেনারি
ভেবেছো মানে এইগুলোকে আমরা জানবো জানবো আমরা এই ডেটাগুলোকে আমরা তুলবো বা এই তথ্যগুলোকে নিতে গেলে আমরা এই কোশ্চেনগুলো নিজেকে করা দরকার বছরে কি কি কোশ্চেন এসেছে যেমন বেগুনটাতে পদ্ধতি এগুলো আমরা দেখি তারপর কীভাবে আমরা ফান্ডি কম্পোজ তৈরি করবো ডিমডে তৈরি করবো এইসব প্রক্রিয়াগুলো আমরা আগে ভালো করে অনুসন্ধান করে দিতে পারবো। পর্যায়টিতে আসছি, সেটা হচ্ছে সায়েন্টিফিক যে প্রজেক্ট শিশু বিজ্ঞানীরা প্রেজেন্ট করেছে তার ফলাফল। এখানে আমাদের ফলাফলের যে বা পুরস্কারের যে ধরনটা বলবো সেটা একটু অন্যরকম। বলে রাখি, প্রথমত আমাদের হাতে 44টি নমিনেশন এসেছিল। আমরা 5টি টিমকে 5টি প্রজেক্টকে আমাদের এই স্তর থেকে আমরা এক্সেলেন্স ক্যাটাগরিতে পাঠাচ্ছি রাজ্য বিজ্ঞান স্তরে। তাদের আগামী নভেম্বর মাসে যে রাজ্য স্তরে শিশু বিজ্ঞান কংগ্রেস অনুষ্ঠিত হবে সেখানে তারা প্রেজেন্টেশনের সুযোগ পাবে এবং তাদেরকে সেই শংসাপত্র আমরা আমাদের এই স্টেজ থেকেই দেবো। আর একটা কথা বলে রাখি, যারা অংশগ্রহণ করেছেন তারা প্রত্যেকেই, ছাত্রছাত্রী যারা অংশগ্রহণ করেছে তারা প্রত্যেকেই তাদের পার্টিসিপেশন সার্টিফিকেট তারা পাবে এবং সেই পার্টিসিপেশন সার্টিফিকেট আমাদের বাইরে যে ডেস্ক হয়েছিল সেই ডেস্ক থেকে দিয়ে দেওয়া হবে। যারা মেন্টর টিচার ছিলেন তাদেরকেও আমরা শংসাপত্র দেব এবং সেটাও আমরা রেজিস্ট্রেশন ডেস্ক যেখানে ছিল সেই ডেস্ক থেকে আমরা দিয়ে দেবো। তাই আমি এবার যে 5টি টিম আমাদের রাজ্য স্তরে পূর্ব বর্ধমান জেলার প্রতিনিধিত্ব করবে তাদের নাম ঘোষণা করতে চলেছি। সৈকত হাজরা মহাশয়কে যে প্রথম যে টিম তাদেরকে পুরস্কৃত করার জন্য ডেকে নিচ্ছি লোয়া দিবাকর বিদ্যা মন্দির হাই স্কুলের সায়নী ঘোষ এবং নাসিমা খাতুন। 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 সায়ন্তী ঘোষ এবং নাসিমা খাতুন। গোয়া দিবাকর বিদ্যা মন্দির হাই স্কুল। আচ্ছা, যারা এই রাজ্য স্তরে যাওয়ার যোগ্যতা অর্জন করলে তাদেরকে একটা কথা বলে রাখি, তাদের প্রজেক্টগুলি কিন্তু এখানে আমাদের যারা ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ছিলেন তাদের সইটি সংগ্রহ করে নিয়ে যেতে হবে, তবে তারা কিন্তু রাজ্য স্তরে তারা পার্টিসিপেট করার সুযোগ পাবে। তাই সেটা আজকেই আমি অনুরোধ করব যে যাওয়ার আগে যেন আমাদের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটরের সঙ্গে দেখা করে তার সইটি সংগ্রহ করে নিয়ে যান। পরবর্তী যে গ্রুপ তাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি আমাদের অধ্যাপক অপূর্ব রতন ঘোষ মহাশয়কে। শতদ্রু দাস এবং সৌত্রিক মুখার্জি, কালনা মহারাজাস হাই স্কুল। কালনা মহারাজাস হাই স্কুল, শতদ্রু দাস এবং সৌত্রিক মুখার্জি। পরবর্তী যে গ্রুপ তাদেরকে পুরস্কৃত করার জন্য আমি অনুরোধ জানাই শ্রী বিপ্লব কুমার মন্ডল মহাশয়কে। ডেকে নেব ছোট রামচন্দ্রপুর মাধ্যমিক শিক্ষা কেন্দ্র কৃষ্ণনারায়ণ পাল এবং প্রদীপ দাস। হচ্ছে বোধহয় চলে গেছেন, যাই ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা পরেও সংগ্রহ করে নিতে পারবেন ওনারা। আপনারা দয়া করে যদি পরিচয় থাকে বা পরিচিত হন আমরা জানিয়ে দেবো, অবশ্যই সংগ্রহ করে নিতে বলবেন। পরবর্তী যে গ্রুপকে আমরা ডাকবো বারোয়ান রাজ কলেজিয়েট স্কুলের মোহাম্মদ আব্দুল কাদির মন্ডল এবং নাজিরুল ইসলাম সরকার। ওকে আমি জানি উপস্থিতির সংখ্যা এখন কমে গেছে, একটু করতালি দিয়ে ওদেরকে অভিনন্দিত করতে। আব্দুল কাদির মন্ডল এবং নজরুল ইসলাম সরকার। কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশন সৈকত সাহা এবং শিবম রয়ের হাতে পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ করব।
অধ্যাপক অভিজিৎ মজুমদার পুরস্কার তুলে দিচ্ছেন, শংসাপত্র তুলে দিচ্ছেন সৈকত সাহা এবং শিবম রায়ের হাতে। সৈকত সাহা এবং শিবম রায়। একটু করতালি দিয়ে অভিনন্দিত করতে কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশনের সৈকত সাহা এবং শিবম রায়।